মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে সুপার নোড। সুপার নোডের ব্যাপারটা খুবই সিম্পল। যদি পাশাপাশি দুটো নোডের মধ্যে ভোল্টেজ সোর্স কানেক্টেড থাকে আর যদি কোনো কম্পোনেন্ট থাকে না, অথবা যদি রেজিস্ট্যান্সও থাকে, কোনো সমস্যা নেই, তাহলে সুপার নোড অ্যাপ্লাই করতে পারবো। তাহলে বেসিক জিনিসটা কি, সুপার নোড কখন অ্যাপ্লাই করা যাবে? জাস্ট পাশাপাশি দুটো নোডের মধ্যে যদি কোনো ভোল্টেজ সোর্স থাকে তখনই সুপার নোড অ্যাপ্লাই করা যাবে। এখন আসেন সুপার নোড কীভাবে আপনি অ্যাপ্লাই করে ইকুয়েশন বের করতে পারবেন। এই কাজটা করার জন্য আপনাকে শুরুতেই এই সুপার নোডের অ্যাক্রসে জাস্ট একটা লুপ মতো এঁকে নেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এখন দেখেন এই সুপার নোডের মধ্যে যে ভোল্টেজটা, সেই ভোল্টেজের পজিটিভ টার্মিনাল যেহেতু এই নোডের অ্যাক্রসে যুক্ত, তাহলে এই নোডের যে ভোল্টেজটাকে আমি পজিটিভ বলবো, সেই জন্য লিখলাম পজিটিভ V1। আর এই সুপার নোডের যে ভোল্টেজটা, এই পাশটা নেগেটিভ, সো এই পাশের ভোল্টেজটাকে আমি বলবো মাইনাস ভোল্টেজ, সো মাইনাস V2, সো মাইনাস V2। সো অর্থাৎ এই দুই ভোল্টেজের ডিফারেন্সটাকে আমি এখন 5 বলতে পারবো। 1 নম্বর ইকুয়েশন আমার কমপ্লিট। এখন দরকার আমার অপোজিট যে কম্পোনেন্টগুলো আছে সেই কম্পোনেন্টগুলোকে নিয়ে আরও একটা ইকুয়েশন আনা। সে কাজটা করার জন্য জাস্ট মনে করেন এ একটা নোড ছিল আর এ একটা নোড ছিল, এই দুই নোডটা সিম্পল একটা মাত্র নোড। সো এখন দেখব যে এই নোড দিয়ে কি পরিমাণ কারেন্ট যায়, সেই কারেন্টগুলো বের করব। সো কারেন্টগুলো বের করার জন্য তীরের ডিরেকশন আমি দিয়ে দিলাম, এখান থেকে কারেন্ট বের হয়ে যাচ্ছে, এখান থেকে কারেন্ট বের হয়ে যাচ্ছে, এই দিক থেকে কারেন্ট বের হয়ে যাচ্ছে, আর বলতে পারেন যে হ্যাঁ এখান থেকেও কারেন্ট বের হয়ে যাচ্ছে। তো এই নোডের অ্যাক্রসে একই রকম বলবো যে এখান থেকে যে কারেন্ট যাচ্ছে, এই দিক দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, আর এই দিক দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, সো এই দিক দিয়ে। সো এখন বুঝতেই পারছেন যে সুপার নোডের অ্যাক্রস দিয়ে যে কারেন্ট যাচ্ছে পরস্পর কিন্তু পরস্পরকে ক্যান্সেল করে দিচ্ছে। সো এই পোর্শনটাকে আপনি কারেন্টের এই কম্পোনেন্ট না নিলেও চলবে। এখন দেখেন এই নোড থেকে যে কারেন্টগুলো বেরোয় যাচ্ছে সেই কারেন্টটা যদি আপনি বের করতে চান, এই ব্রাঞ্চ দিয়ে এই কারেন্টটাকে জাস্ট মিট করেন, একটা কারেন্ট সোর্সের সাথে মিট করছে জাস্ট অপোজিট দিয়ে। সো এই কারেন্ট সোর্সটা উপরের দিকে গেলে 2 অ্যাম্পিয়ার, তাহলে আমার ডিরেকশন তো যেহেতু ধরা ডিরেকশনটা এই দিক বরাবর নিচের দিকে, সো এটা -2 হবে। একই রকমভাবে এই পাশ দিয়ে কারেন্টটা হবে এই দুই টার্মিনাল অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স বাই R3 দিয়ে ভাগ। সো এখান থেকে আমরা লিখতে পারি এই রেজিস্ট্যান্স দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা যদি বের করতে চাই, তাহলে এই V1 রেজিস্ট্যান্স, এখন এই রেজিস্ট্যান্স R1 দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা যদি আমি বের করতে চাই, তাহলে এই নোডের অ্যাক্রসের ভোল্টেজকে R1 দিয়ে ভাগ করব, কারণ এই নোডের অ্যাক্রসে ভোল্টেজ মানেই তো টোটাল R1 এর অ্যাক্রসে ভোল্টেজ, কারণ এই পয়েন্টটা কিন্তু 0 গ্রাউন্ড। সো এই জন্য V1 বাই R1 করে এই কারেন্টটা বের করছি। সো আমার এই কারেন্টটা বের হয়ে গেছে, এই কারেন্টটা বের হয়ে গেছে। এখন আসেন আমার এই কারেন্টটা বের করা লাগবে, কিন্তু এই কারেন্টটা বের হওয়ার আগে আমাকে একটু জাস্ট থিঙ্কিং করে নেন তো, এই যে ব্রাঞ্চটা আছে সেটা কিন্তু এই সুপার নোডের অ্যাক্রসেই সাথে কানেক্টেড। সো এখন আপনি যখন এই কারেন্টটা বের করবেন, অপোজিট দিক থেকে যে কারেন্ট আসছে এই পরস্পরকে কি করে দেখছে দেখেন, এটাও কিন্তু প্রশমিত করে দিচ্ছে, পরস্পরকে নিউট্রালাইজ করে দিচ্ছে। সো এই ব্রাঞ্চেরও কোনো ইফেক্ট নেই। সো মনে রাখবেন সুপার নোড দুটোর অ্যাক্রসে যদি পরস্পর এইভাবে কানেক্টেড থাকে মুখোমুখি দুটো, সেটা রেজিস্ট্যান্স দিয়ে হোক আর ভোল্টেজ সোর্স দিয়ে হোক, ওদের কনসিডার না করলেও চলবে। সো এই দিক থেকে যে কারেন্ট আসছে আর এই দিক থেকে কারেন্ট আসছে পরস্পরকে কিন্তু ক্যান্সেল করে দিচ্ছে। সো এই ব্রাঞ্চটা থাকা না থাকা একই কথা, যেমন এইটার কারেন্ট আর এইটার কারেন্ট, সো এই ব্রাঞ্চটা দিয়ে কারেন্ট আসা না আসা একই কথা। সো আমি সেকেন্ড ইকুয়েশনের মধ্যে কিন্তু এই দুটো ব্রাঞ্চ কনসিডার করলাম না, এই জন্য জাস্ট এই কারেন্টটা কনসিডার করছি আর এই কারেন্টটা কনসিডার করছি। আরও বাকি থাকে যে এই নোডের অ্যাক্রসে এই দিক দিয়ে যে কারেন্টটা আর এই দিক দিয়ে যে কারেন্টটা। সো এই ব্রাঞ্চ দিয়ে যে কারেন্টটা আছে সেটা দেখেন 5 অ্যাম্পিয়ারের সমান, কারণ 5 অ্যাম্পিয়ারের কারেন্টের ডিরেকশনের সাথে মিলে গেছে। সো এখানে 5 লিখেছি +5।
আর এই R2 অ্যাক্রসে যে কারেন্ট আছে সেটা যদি বের করতে চান, অবশ্যই R2 অ্যাক্রসে ভোল্টেজ বের করবেন। সো R2 অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে V2 বাই R2 দিয়ে ভাগ করলে আপনি কারেন্টটা পেয়ে যাবেন। সো কারেন্টটা পেয়ে গেছেন। এভাবেই কিন্তু আপনি সুপার নোডের দুটো ইকুয়েশন বের করে ক্যালকুলেটর দিয়ে সলভ করে V1 এবং V2 মান পেয়ে যাবেন। এখন আসবো সুপার মেশ। সুপার মেশ জাস্ট লুপ হিসেবে কাজ করবে। সাপোজ আপনার দুটো সার্কিট পরস্পরের সাথে এভাবে লুপ আকারে আছে, এক্ষেত্রে আপনার কখন সুপার মেশ অ্যাপ্লাই করবেন সেটা বোঝার জন্য থিঙ্কিং করেন। আপনি যদি এটাকে 1 নম্বর লুপ বলেন, এটাকে 2 নম্বর লুপ বলেন, এবং এই দুই লুপের মধ্যে যদি কোনো কারেন্ট সোর্স কমন থাকে, সেক্ষেত্রে আপনি অবশ্যই সুপার মেশ অ্যাপ্লাই করতে হবে। দেখতেই পাচ্ছেন যে দুই লুপের মধ্যে একটা কমন কারেন্ট সোর্স আছে। সো এই কমন কারেন্ট সোর্সের মানটা আপনি কি করে বের করবেন? জাস্ট সিম্পল চিন্তা করেন তো, আপনার একটা লুপ চিন্তা করে নিয়েছেন আপনি আয়ন, আর একটা লুপ চিন্তা করে নিয়েছেন আপনি I2। সো আয়ন এবং I2-র কারেন্টের ডিরেকশন দেখেন তো কোনটার সাথে এই কারেন্টের ডিরেকশনটা মিলে। সেকেন্ড লুপ থেকে দেখা যাচ্ছে যে এই কারেন্টের ডিরেকশনটা এইভাবে ঘুরতেছে। সো এইভাবে যদি উপরের দিকে যাই, সো এই কারেন্টের ডিরেকশন আর এই কারেন্টের ডিরেকশন মিলে গেছে। সো এই জন্য আমি বলবো যে I2-র ডিরেকশনটা পজিটিভ। সো এই জন্য পজিটিভ I2 লিখছি। তাহলে অপোজিটটা নিশ্চয়ই উল্টা ডিরেকশন হবে। আসলেই তাই, আপনি দেখেন আপনার ধরা ডিরেকশন কারেন্টটা এই কারেন্টটার অপোজিট। সো এই জন্য নেগেটিভ আয়ন নিছি। সো এই দুটোর যে বিয়োগফল সেটা ইজিক্যাল টু অবশ্যই এই টোটাল কারেন্ট 2 অ্যাম্পিয়ারের সমান হবে। সো আমার একটা ইকুয়েশন কিন্তু আমি পেয়ে গেছি। এখন আমার আরও একটা ইকুয়েশন বের করতে হবে। সো সেই ইকুয়েশনটা বের করার জন্য আমাকে বাকি যে রেজিস্ট্যান্সগুলো আছে বা কম্পোনেন্টগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে হবে। যেমন যেহেতু এই ব্রাঞ্চটা নিয়ে কাজ করা শেষ, কারণ এরা সুপার মেশ তৈরি করছে, তাহলে বাকি যে কম্পোনেন্টগুলো আছে সেইটা দিয়ে আমি এখন কারেন্টের একটা লুপ লিখি। সো ধরেন কারেন্টটা এইভাবে যাচ্ছে ওভারঅল পুরো সিস্টেমের মধ্য দিয়ে। সো এখন আমি তাহলে বলতে পারি যে এই দিক দিয়ে যেহেতু কারেন্ট যাচ্ছে -5, সো -5 লিখলাম। দেন এখান থেকে আসার পরে এই ঘরের যে কারেন্ট আর এই রেজিস্ট্যান্স গুণ করলে আপনি ভোল্টেজ পাবেন। সো বেসিক্যালি কিন্তু আমরা এখন ভোল্টেজটাই বের করতেছি, যেহেতু মেশে আমরা ভোল্টেজ বের করি। সো এখানে হবে তাহলে এই আয়ন আর অন। সো আয়ন আর অন লিখলাম। এরপর দেখেন যেতে যেতে R2 পেয়ে গেছি এবং এই ঘরের কারেন্ট কত? I2। সো এখানে লিখব I2 R2। আবার যেতে যেতে আমি ভোল্টেজ পেয়ে গেছি। যেহেতু ভোল্টেজ পেয়ে গেছি তাহলে আমাকে জাস্ট ভোল্টেজের মানটা লিখতে হবে। যেতে যেতে পজিটিভ ভোল্টেজ পেয়েছি, পজিটিভের সাথে দেখা। সো পজিটিভ 10 ভোল্টেজ লিখলাম ইজিক্যাল টু 0। সো দুটো ইকুয়েশন আমি পেয়ে গেছি, 1 নম্বর 2 নম্বর। এই দুটো ইকুয়েশনকে আপনি সলভ করে সহজে ম্যাথটার অ্যান্সার চলে আনতে পারবেন। সেখান থেকে আপনি আয়ন এবং I2-র ভ্যালু পেয়ে যাবেন। এখন আসেন সোর্স ট্রান্সফরমেশন। আপনি যদি একটা ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সে কনভার্ট করতে চান অথবা কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে চান, তাহলে এই সূত্রটা আপনার অবশ্যই জানতে হবে। নর্মালি যদি একটা ভোল্টেজ আর একটা রেজিস্ট্যান্স সিরিজে কানেক্ট থাকে, সেখান থেকে যদি আপনি কারেন্ট সোর্সে কনভার্ট করতে চান, খুবই সিম্পল। এই ভোল্টেজ সোর্সটাকে আপনি রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করবেন। সো ভোল্টেজ সোর্সটাকে রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করেছি, করে একটা কারেন্ট আসবে। সেই কারেন্টের মানটা এখানে লিখেছি এবং ডিরেকশনটা দিয়েছি দেখেন উপরের দিকে। তার মানে তীর চিহ্নটা যাচ্ছে নেগেটিভ পয়েন্ট থেকে পজিটিভের দিকে। সো IS পেয়ে গেছি। এখন এই যে রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্সটা আপনি এখানে প্যারালালি দিবেন। সো ভোল্টেজ বা কারেন্ট ট্রান্সফরমেশনের সময় অবশ্যই মনে রাখবেন, যখন আপনি ট্রান্সফার করবেন ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স কিন্তু সিরিজে রাখতে হবে, আর কারেন্ট এবং রেজিস্ট্যান্স পরস্পর প্যারালালি রাখতে হবে। সো আমরা সোর্স ট্রান্সফরমেশন শিখে গেলাম। এখন আসেন সুপার পজিশন থিওরাম। সুপার পজিশন থিওরাম খুবই সিম্পল। এটার জন্য আপনার সিস্টেমে যদি একাধিক সোর্স থাকে, একটাকে
অন রাখবেন আর একটাকে অফ রাখবেন, এভাবে কনসিডার করবেন। ফর এক্সাম্পল, আপনার একটা সার্কিট আছে, এই সার্কিটের একটা ভোল্টেজ আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, তারপরে এখানে একটা ধরেন কারেন্ট সোর্স আছে, দেন সার্কিটটা ক্লোজড। তো এইটা যদি আপনি এই সার্কিট দিয়ে টোটাল কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, কি ভোল্টেজ আছে সেটা বের করতে চান, শুরুতেই আপনি যে কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে অন রাখবেন আর একটাকে অফ রাখবেন। তো শুরুতেই ধরুন আমি এই ভোল্টেজ সোর্সটাকে অন রাখতে চাচ্ছি, সো এটা ভোল্টেজ সোর্সটা অন রাখলে অবশ্যই এটা অফ রাখতে হবে কারেন্ট সোর্সটাকে। কারেন্ট সোর্সটাকে অফ করতে গেলে কারেন্ট সোর্সের ভ্যালু আই ইজ ইকুয়াল টু 0 হইতে হবে। তো কারেন্ট সোর্সটা আই ইজ ইকুয়াল টু কখন 0 হবে, যখন এই কারেন্ট সোর্সটার দুই টার্মিনাল ওপেন করে দিবেন। সো সেই কথাটা এখানে বলছে যে আপনি কারেন্ট সোর্সটাকে অফ করে দিতে হলে অবশ্যই সেটাকে ওপেন করবেন। আর এর সাথে যদি আরও কোনো ভোল্টেজ সোর্স থাকতো, সেটাকে অফ করতে গেলে আপনি অবশ্যই সেটাকে শর্ট করে দিতেন। সো একটা জিনিস মনে রাখবেন, যখন আপনি কারেন্ট সোর্সটাকে অফ করে দিতে চান সেটাকে ওপেন করে দিবেন, আর ভোল্টেজ সোর্সকে অফ করে দিতে চাইলে আপনি সেটাকে শর্ট করে দিবেন। অর্থাৎ ভোল্টেজ সোর্সের অ্যাক্রসের ভ্যালু কিন্তু 0 হয়ে যাবে তখন, কারণ আমার টার্গেট ভোল্টেজ সোর্সের অ্যাক্রসের ভ্যালু 0 হওয়া, কারেন্ট সোর্সের অ্যাক্রসের ভ্যালু 0 হওয়া, যদি আমি কারেন্ট এবং ভোল্টেজ সোর্সকে অফ অবস্থায় রাখতে চাই। সো বেসিক্যালি এটাই, যে একাধিক সোর্স যদি থাকে আপনার সার্কিটের মধ্যে, শুধুমাত্র একটা সোর্সকে অন রেখে বাকিগুলো সব অফ রাখবেন। এভাবে প্রত্যেকটা সোর্সের অ্যাক্রসের আপনি কারেন্ট ভোল্টেজ বের করবেন। সো সুপারপজিশন থিওরেমটা এভাবে কাজ করে। এখন আমি দেখব কিভাবে থেভেনিন ফর্মুলাটা কাজ করে। এটাও খুব সিম্পল। থেভেনিন বা নর্টন পরস্পরের পরিপূরক। জাস্ট মনে রাখেন, টোটাল যে সার্কিটের মধ্যে ভোল্টেজ আর রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পরস্পরের আকারে সিরিজ আকারে লেখা যায় এইভাবে। এটা হচ্ছে থেভেনিনের ফর্মুলা। আর নর্টনের ক্ষেত্রে এটাকে সোর্স ট্রান্সফরমেশন করলে যা হয় সেটাকেই জাস্ট বলছি নর্টন থিওরাম। অর্থাৎ দেখেন, এই সোর্সটাকে আপনি কারেন্টে কনভার্ট করলে এই ধরনের কারেন্ট সোর্স পাবেন, আর রেজিস্ট্যান্সটা অবশ্যই কারেন্ট সোর্সের সাথে প্যারালাল থাকবে। এখন কোশ্চেন হচ্ছে, এই থেভেনিন ভোল্টেজটা আপনি কি করে বের করবেন, আর থেভেনিন রেজিস্ট্যান্স কিভাবে বের করবেন। সিমিলারলি নর্টন কারেন্ট আর নর্টন রেজিস্ট্যান্স কিভাবে বের করবেন। সো এই জিনিসটা বের করতে গেলে শুরুতেই আমি এখন RThevenin বের করব। সো RThevenin বের করার জন্য এখানে যে জিনিসটা দেখানো হয়েছে RTH। যদি আপনি কোনো একটা সার্কিটের মধ্যে RThevenin বের করতে চান, তাহলে দুই ধরনের কেসের সম্মুখীন আপনি হইতে পারেন। একটা হচ্ছে সার্কিটের মধ্যে আপনার ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে, শুধু কোনো ধরনের ডিপেন্ডেন্ট সোর্স নাই, সেক্ষেত্রে আপনি একভাবে বের করবেন। আর একটা আছে আপনার ডিপেন্ডেন্ট সোর্স আছে, ইন্ডিপেন্ডেন্ট দুটোই আছে, সেক্ষেত্রে আপনি দ্বিতীয় প্রসিডিউর ফলো করবেন। প্রথম প্রসিডিউরে শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট সোর্স, কোনো ডিপেন্ডেন্ট সোর্স নাই, সেক্ষেত্রে আপনি যে টার্মিনালের অ্যাক্রস দিয়ে আপনি ভোল্টেজ RThevenin বের করতে চান, সেই ক্ষেত্রে আপনি সব ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে 0 বানাই দিবেন। তাহলে বলেন তো, ভোল্টেজ সোর্সকে 0 বানাইতে গেলে কি করা লাগবে? শর্ট, অলরেডি শুরুতেই বলে আসলাম। আর কারেন্ট সোর্সকে যদি আপনি 0 বানাইতে চান, অবশ্যই ওপেন করে রাখবেন। এটা কিন্তু আমি একটু আগে বলে আসলাম এখানে সুপারপজিশন থিওরামে। সো এটা করার পরে আপনার টোটাল রেজিস্ট্যান্সটা আপনি বের করতে পারবেন, যেভাবে আপনি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করেন। সো ওই সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কিন্তু আপনার থেভেনিন রেজিস্ট্যান্স। একই রকমভাবে আপনি যদি সেকেন্ড প্রসিডিউরে কোনো সার্কিটের মধ্যে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট সব ধরনের সোর্স থাকে কিনা, সেক্ষেত্রে ডিপেন্ডেন্ট সোর্সের জন্য একটু ফর্মুলাটা আলাদা। শুরুতেই যে টার্মিনাল দিয়ে আপনি RThevenin বের করতে আছেন, সাপোজ এই টার্মিনাল দিয়ে আপনি RTheveninটা বের করতে আছেন, এই AB টার্মিনাল দিয়ে।
সো এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, একটা টেস্ট ভোল্টেজ সোর্স অ্যাড করে নিতে হবে। সো পজিটিভ নেগেটিভের একটা ভোল্টেজ সোর্স অ্যাড করে নেব ভি নট। এরপরে আপনি আগের মতোই কথাবার্তা, ভোল্টেজ সোর্স থাকলে সেটাকে শর্ট করে দিবেন, কারেন্ট সোর্স থাকলে ওপেন করে দিবেন। দেন তারপর আপনি এই সার্কিটটাকে সলভ করে এইটার অ্যাক্রসের কারেন্ট বের করবেন। সো এই সোর্সটার অ্যাক্রসে কারেন্ট বের করবেন। সো এই সোর্সের অ্যাক্রসে যদি আপনি কারেন্ট জানেন, তাহলে এই ভোল্টেজটাকে এই কারেন্ট দিয়ে ভাগ করলেই কিন্তু আপনি এই টার্মিনালের অ্যাক্রসে রেজিস্ট্যান্স পেয়ে যাবেন। সো এটাই হলো আপনার তখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা থেভেনিন রেজিস্ট্যান্স। সো প্রসিডিউর কিন্তু পার্থক্য আছে, বুঝতেই পারতেছেন যে যখন ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকবে শুধু জাস্ট আপনার এই কাজটা করলে শুধু রেজিস্ট্যান্স ছাড়া আর কিছু থাকবে না ওই সার্কিটে। কিন্তু সেকেন্ড প্রসিডিউর যখন ডিপেন্ডেন্ট সোর্স থাকছে তখন রেজিস্ট্যান্সের সাথে কিন্তু আমার আর একটা জিনিস থাকতেছে, সেটা হচ্ছে ভি নট টেস্ট ভোল্টেজটা। সো সার্কিটটা তখন সলভ করে কিন্তু কারেন্ট বের করা লাগছে এবং সেই কারেন্টকে ভোল্টেজ দিয়ে ভাগ করে থেভেনিন রেজিস্ট্যান্স বের করা লাগতেছে। এই যে ফর্মুলাগুলো যেগুলো বললাম সেগুলোর জন্য সামনের ভিডিওতে আমি একটা করে এক্সাম্পল ম্যাথ দেখাবো এবং আপনাদের সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। দেন এখন আসেন লাস্ট যে ফর্মুলা, সেটা হলো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, চাকরির পরীক্ষাগুলোতে খুব আসে। সো আমি বলবো এটার উপরে খুব গুরুত্ব দেন। সাপোজ কোনো একটা সার্কিটের আপনি থেভেনিন ভোল্টেজ বের করতে পারছেন এবং থেভেনিন রেজিস্ট্যান্স বের করতে পারছেন, আর যে টার্মিনাল এ এবং বি অ্যাক্রস আছে সেই টার্মিনাল দুটোর অ্যাক্রসে আপনার একটা লোড রেজিস্ট্যান্স কানেক্টেড আছে। সো এই জিনিসটা বুঝতে গেলে আরও একটু আগে যাব। এখানে এখন দেখতে পাচ্ছেন যে একটা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট দেওয়া আছে। এই থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটের এখানে থেভেনিন ভোল্টেজ দেওয়া আছে আর এখানে থেভেনিন রেজিস্ট্যান্স দেওয়া আছে। ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স পরস্পর সিরিজে যুক্ত আছে। এখন যে টার্মিনাল দুটোর অ্যাক্রসে আপনি এই থেভেনিন রেজিস্ট্যান্স এবং ভোল্টেজ বের করছেন, ওই টার্মিনালের অ্যাক্রসে আপনি একটা লোড রেজিস্ট্যান্স কনসিডার করে নেন। সো সেই জিনিসটাই কিন্তু এখানে সার্কিটে দেখানো হয়েছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফরমেশন থিওরামকে, যে কোনো একটা টার্মিনালের অ্যাক্রসের পুরো সার্কিটটাকে চাইলে একটা ভোল্টেজের মাধ্যমে কনভার্ট করা যায় আর একটা রেজিস্ট্যান্সের মাধ্যমে কনভার্ট করা যায়। দেন শুধুমাত্র লোড রেজিস্ট্যান্সটাকে এখানে আলাদাভাবে লিখছি। এখন এই টোটাল সার্কিটের মধ্যে যদি আমি এখন কারেন্ট চিন্তা করি, আয়ন কারেন্ট যাচ্ছে, আমার টার্গেট হচ্ছে এই লোডের অ্যাক্রসে পাওয়ার বের করা। সো লোডের অ্যাক্রসে পাওয়ারটা কী হবে দেখেন, P ইজ ইকুয়াল টু I স্কোয়ার আর। এই কারেন্ট যেটা যাচ্ছে আর এই যে রেজিস্ট্যান্স, সেই দুটো কনসিডার করেন। সো এই রেজিস্ট্যান্স অ্যাক্রসে কারেন্ট I স্কোয়ার আর এই RL, এটা নিলে আপনি টোটাল পাওয়ার পেয়ে যাবেন। কিন্তু এই পাওয়ারটাই কিন্তু আপনার ম্যাক্সিমাম পাওয়ার না। এখন আমি আয়ের ভ্যালু বের করার চেষ্টা করব। আয়ের ভ্যালু বের করতে গেলে এই টোটাল সার্কিটের মধ্যে ভোল্টেজ কত ভি, আর এই টোটাল রেজিস্ট্যান্স কত আর থেভেনিন প্লাস RL। সো ভিকে যদি আপনি এই দুটো রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করেন, ভিকে রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করেন, তাহলে আয়ের মান পেয়ে যাবেন। আর এই স্কোয়ার বলে এই স্কোয়ার দিছি, RL কিন্তু এই RL আছে। তো এটা হলো আপনার PL, অর্থাৎ RL এর অ্যাক্রসে যে পরিমাণ পাওয়ার ডিজিপেশন হয় এখানে। এখন এখানে দেখতেই পাচ্ছেন এই PL এর ভ্যালু কখন ম্যাক্সিমাম হবে, অর্থাৎ এই রেজিস্ট্যান্স কখন ম্যাক্সিমাম পরিমাণ ভোল্টেজ কনজিউম করবে, যখন কিনা আর থেভেনিন রেজিস্ট্যান্স এবং RL রেজিস্ট্যান্স পরস্পর সমান হবে। সো এই দুটোর মান সমান যদি আমি এই ইকুয়েশনে বসানোর পরে তাহলে কি হবে, এই দুটো যোগফল ইজ ইকুয়াল টু আর থেভেনিন হবে। সো এটাকে স্কোয়ার পরে ফাইনালি রেজাল্ট আসলো ভি থেভেনিন স্কোয়ার বাই 4 আর থেভেনিন। সো এটাই হলো আমার ফাইনাল ফর্মুলা, যে ডিসি সার্কিটের জন্য ম্যাক্সিমাম পাওয়ার ইজ ইকুয়াল টু থেভেনিন ভোল্টেজ স্কোয়ার বাই 4 ইন্টু থেভেনিন রেজিস্ট্যান্স। সো এটা সবাই মনে রাখবেন, এই দিয়ে কিন্তু আমাদের সামনে ম্যাথ করা লাগবে। সো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি প্রত্যেকটা ফর্মুলার জন্য ম্যাথ বোঝানোর চেষ্টা করব, সে পর্যন্ত অবশ্যই অপেক্ষা করবেন। আপনার চাকরির পরীক্ষাগুলো কিন্তু খুব সহজ হবে যদি আপনি আমার প্রত্যেকটা ভিডিও একটার পর একটা দেখতে থাকেন। আল্লাহ হাফেজ, আজকে এ পর্যন্তই। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, পাশের বেল বাটনটা প্রেস করে যাবেন, কারণ অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনার জন্য অপেক্ষা করবে সামনে। আসসালামু আলাইকুম।